ভোটের আগে ও পরে মাঠ পর্যায়ে সব মিলিয়ে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ভোট কেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও এআই এর অপব্যবহার রোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইসি। বৈঠকে উঠে এসেছে ভোট কেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও এআই এর অপব্যবহার রোধ সহ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়। কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়। বৈঠকে ভোটের আগে ও পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এবারের ভোটে সেনাবাহিনী মোতায়েন থাকবে ৯০,০০০ থেকে ১ লাখ আর পুলিশ ১.৫ লাখ। ৫ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। ইসি সচিব আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে ব্যবহার করতে পারবেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। সোমবার সচিবালয়ে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকিতে পড়বে, আইজিপির এমন বক্তব্যকেও সঠিক বলে মনে করেন তিনি। আর বিমানবন্দরে আগুন নাশকতা কিনা তা তদন্তের আগে বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সময় আছে প্রায় ৪ মাস। বারে বারেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, নির্বাচনে পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় নেই। পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে এইটা আমাদের ট্রেনিং। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে, আইজিপির এমন বক্তব্য ঠিক বলে মনে করেন তিনি। আমার আইজিপি যদি বলে থাকে আমি ডেফিনেটলি আইজিপির তো আমি সাপোর্ট করব। আর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তদন্তের আগে এই ঘটনাকে নাশকতা বলা যাবে না বলেও মত দেন তিনি। এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে তো আমি বলতে পারবো না এটা কি। বলেন, এই সপ্তাহে বিমানবন্দরের ই গেট খুলে দেওয়া হবে। এয়ারপোর্টে যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা তাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে এই গেটটা। আর এই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেগুলি আমরা করে দেব। ই গেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো ২-৪ দিনের ভিতরে আমরা করে দেব। তিনি আরও জানান, বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানো হবে। তাদের পাসপোর্টের ফিটা কমায় দেওয়া। শারমিন নীরা, ৭১, ঢাকা। শাপলা প্রতীক না পেলে চলতি মাসেই ইসি পুনর্গঠনের দাবিতে রাজপথে নামবে তরুণদের দল এনসিপি। দলটি নেতারা বলছেন, এনসিপি নয় বরং নির্বাচন কমিশনই নির্বাচন বিলম্বের পাঁয়তারা করছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নিবন্ধিত দল হবার পথে বাধা না থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে রেষারেষিতে তরুণদের দল এনসিপি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও দিন ২-১ আগে আভাস দেন, বিষয়টি নিষ্পত্তির জন্য রাজপথেই নামতে পারেন তারা। আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে। এবার সেই পথেই হাঁটছে এনসিপি।
চলতি মাসেই ইসি পুনর্গঠনে আন্দোলনে নামবে দলটি। যদি আমরা দেখি নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দ আমাদেরকে দিচ্ছে না এবং শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার পেছনে কোনো যুক্তিসঙ্গত এবং আইন সিদ্ধ কোনো কারণ দেখাতে পারছে না, তবে অবশ্যই আমাদের রাজপথ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা সেক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আমরা আন্দোলনে যাব এই মাসে। আমরা খুব শীঘ্রই প্রথমে আমরা রাজধানী শহর ঢাকায় নামবো, এরপর যদি প্রয়োজন হয় বাংলাদেশের 64টি জেলায় এই ছাত্র জনতা এনসিপির শাপলার জন্য রাজপথে নামবে। তারা অভিযোগ করেন এনসিপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার সব ধরনের বন্দোবস্তি করে রেখেছে ইসি। নির্বাচন অভিমুখী যাত্রায় যে তরুণরা উঠতে পারলো না, এর দায় কি নির্বাচন কমিশনকে নিতে হবে না? তার মানে তো নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এইটাকে বিলম্বিত করতে চাচ্ছে এবং তারা এমনভাবে সকল সরঞ্জাম সাজিয়েছে যেন মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এই জায়গায় নির্বাচন কমিশনই নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে এবং এটা এনসিপিকে ব্যবহার করে করার চেষ্টা করছে। এই জন্য তারা যেটি আমাদের শাপলা প্রতীক পেতে কোনো সমস্যা নেই, আমরা নিবন্ধন পেতেও কোনো সমস্যা নেই, সেই জায়গায় তারা একটা ইস্যুকে, অযাচিত ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুটাকে তারা দিনে দিনে বড় করছে। নির্বাচন কমিশন এনসিপিকে বিএনপি এবং জামাত এই দুই ধারার মাঝেই ঠেলে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সুষ্ঠু বিচার হলে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা খালাস পাবেন। সোমবার ওই মামলায় যুক্তি খণ্ডন শেষে এমনটাই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতাকেও তুলে ধরেন তিনি, তবে প্রসিকিউশন বলছে আসামি পক্ষের এই দাবি অযৌক্তিক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে, ছাত্ররা তো রাজাকার ছিল না। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। তারা কি রাজাকারের নাতিপুতি কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে শুনানিতে বলেন, জুলাই আন্দোলনে কোটার বিষয়টি আদালতের হাতে ছিল, সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, আন্দোলনকারীদের দমনের টার্গেট করেও কোনো অপরাধ সংগঠিত হয়নি। টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তার মতে কোটা সংস্কার আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে, যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। তবে প্রসিকিউশনের দাবি, আসামি পক্ষের আইনজীবীর দাবি অযৌক্তিক। গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। তো এইটা তো আমাদের করণীয় কিছু নাই। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়, কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না, এটা আমাদের এখানে দেওয়া হয়েছে। শেখ হাসিনার মামলার বিচার কাজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। প্রেস সেক্রেটারি জানান, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত, নিরাপত্তা সহ বাকি বিষয় সংস্কার চলমান আছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার শুরু করা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে পদক্ষেপ নিয়েছে। এসব কাজের প্রশংসার সঙ্গে আরও 12টি সুপারিশ করে প্রফেসর ইউনূসকে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। এরা হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো নামকরা মানবাধিকার সংস্থা। তারা বলছে, জুলাই বিপ্লব ও গেল 15 বছরে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা, গুমের অপরাধ নির্ধারণ করা ও তদন্ত কমিশনকে শক্তিশালী করা,
জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সুশীল সমাজ ও এনজিওর স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত রাখার সুপারিশ করে তারা। ইতিমধ্যে এসব নিয়ে কাজ হয়েছে এবং বাকিগুলো চলমান বলে জানান প্রেস সচিব। হিউম্যান রাইটস যে কমিশনটা যে করার বিষয়ে এক ধরনের ডায়ালগ হচ্ছে, এই বিষয়ে কাজ হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা অলরেডি আমরা ওই যেই আগের যেটা ওটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল, ওইটা স্ক্র্যাপ হয়েছে। ওইটার আওতায় বা তারও প্রিডিসেসর যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটার আওতায় যেগুলো কেসগুলো ছিল সেগুলো সবই অ্যাবলিশ করা হয়েছে। সাংবাদিকদের আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা রিপোর্ট করতে পারছে, কোনো ধরনের ইন্টিমিডেশন নাই, কোনো ধরনের কোনো পরিবেশে বা তার ফ্রিডম অফ স্পিচ বা তার ফ্রিডম অফ প্রেসকে আমরা কেড়ে নেওয়ার কোনো ইয়ে নেই। হাজার হাজার রাজনৈতিক মামলা সেগুলো প্রত্যাহার হচ্ছে। এই বিষয়ে আমরা যাতে সবাই সুবিচার পান, এই পুরো বিষয়গুলো লক্ষ্য করে সমস্ত কেসগুলোকে রিভিউ করা হচ্ছে। সুপারিশে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা খাতে সংস্কার করতে হবে। র্যাব বিলুপ্তি ও ডিজিএফআই সংস্কারের কথা বলা হয় চিঠিতে। প্রেস সেক্রেটারি বলেন, ডিজিএফআই আগের তুলনায় অনেক বেশি প্রাতিষ্ঠানিক, তবে র্যাব বিলুপ্তির বিষয়টি এড়িয়ে যান তিনি। আমরা অবশ্যই এর আগেও আমরা জানিয়েছি ডিজিএফআইকে আমরা আরও শক্তিশালী করতে চাই, তার বিষয়টা যাতে এবং তারা যাতে আমাদের যেন বহির্বিশ্বে যে আমাদের ইন্টেলিজেন্সের বিষয়গুলোকে তার ফ্রি ফোকাসের মধ্যে রাখা। আমাদের সত্যিকার অর্থে আপনি জানেন যে মায়ানমারে যখন 2017 সালে যেই একটা ভয়াবহ মানে আমাদের এখানে 1 মিলিয়নের মতো রোহিঙ্গা আসলেন, তো সেই তাদের বিষয়টা আমাদের তো ইন্টেলিজেন্স এক ধরনের মানে খুব ভালো ইন্টেলিজেন্স ছিল না। তো এই ধরনের ইন্টেলিজেন্স যাতে আমাদের আরও আমরা পাই, সেই বিষয়টা তো আমাদের দেখা যায়। সংস্থাগুলোর চিঠিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করলেও এ নিয়ে সরকার আগের অবস্থানে আছে বলে জানান তিনি। এই বিষয়ে আমার মনে হয় অনেকবার বলেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজারও বলেছেন, তারপরে হচ্ছে ইলেকশন কমিশনও বলেছেন। আমার মনে হয় এখানে নতুন করে অ্যাড করার আর কিছু নাই। রোহিঙ্গা সংকট ও আইসিসি নিয়ে সুপারিশের বিষয়ে প্রেস সচিব জানান, এসব নিয়ে আগের চেয়েও বেশি কাজ হচ্ছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। রাজনীতিবিদরা দেশের জন্য যেমন পথ তৈরি করে তেমন নষ্টও করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্যের সুর তা হতাশাজনক। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, যেভাবেই হোক জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় পরিক্রমা নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এজন্য রাজনৈতিক ও আমলারাই দায়ী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। অপরদিকে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ তাইমের কবর জিয়ারত করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইমাম হাসান তাইম শহীদ, তার এই আত্মদান এটা বড় তাৎপর্যময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মত্যাগ কিসের জন্য, এটা যেন মানুষ ভুলে না যায়, এই তাৎপর্য যেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যেন স্মরণ করি। তিনি আরো বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন শহীদ হয়েছেন, তেমন জুলাই যোদ্ধারাও গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। নির্বাচন নিয়ে চলছে রশি টানাটানি। জনগণের ভাবনার চিত্রটা কেমন? নতুন প্রেক্ষাপটে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, সকল দল কি অংশগ্রহণ করবে কিনা, নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট কতটা বদলাবে,
নারীর এমন সব নির্বাচন কেন্দ্রিক ইতিবাচক নেতিবাচক ভাবনার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন হবে কিনা, হলেও তা ফেব্রুয়ারিতেই হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আছে যুক্তিতর্ক। ডাকসু রাকসু সহ ছাত্র সংসদ থেকে জাতীয় নির্বাচন বরাবরের মতোই এবারও বড় ফ্যাক্টর নারী ভোটার। সেই নারী শিক্ষার্থীরা তাদের ভাবনায় জাতীয় নির্বাচনকে কিভাবে দেখতে চায়। ইলেকশনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তারা এসে অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, আমাদের দেশে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা আশা করি। শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশ পরিচালনা করতে এবং আমরা সেফ ফিল করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব। নির্বাচনটা হবে কিনা এটা একটা বড় শঙ্কার বিষয়। আমরা দেখছি যে এর আগে যারা ছিলেন তারা নির্বাচনকে কোনো না কোনোভাবে একটা জ্যামিংয়ের মধ্যে ফেলতে চাইছেন। গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই, তবে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে চলা নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তাই নারীর নিরাপত্তাহীনতার শঙ্কা নিরসনে সুষ্ঠু জাতীয় নির্বাচন রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমন মত শিক্ষক সমাজের। রাজনৈতিক ক্ষমতায়নের জায়গায় নারীর কোথায় যেন একটা সংকট তৈরি হয়েছে। নারী নেতৃত্বে যারা আসতে চান তারাও যেমন একই সাথে অনেক সংঘর্ষের মুখোমুখি হচ্ছেন, ঠিক তেমনি নারী ভোটার যারা আগে নির্দ্বিধায় ভোট দেওয়ার জন্য তাদের একটা সংস্কৃতি ছিল একটা সময়, সেই সংস্কৃতিটাও আবার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে একটা ভীতিকর পরিস্থিতি, একটা অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করছে। ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকেন সেক্ষেত্রে নারীদের বিচরণে কিছুটা বাধার তৈরি হতে পারে বা সংকুচিত হতে পারে ক্ষেত্রগুলো। সে জায়গাগুলো নিয়ে সত্যিকার অর্থেই অনেকের মধ্যেই এই কিছুটা শঙ্কা আছে বলে মনে হচ্ছে। তবে যখন মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় আসবেন, তো আমরা আস্থা রাখতে চাইব যে তারা নারী পুরুষ সকল ভোটার যারা তাদের অধিকারের জায়গাটা এবং নিশ্চিন্ত থাকবার জায়গাটাকে নিশ্চিত করবেন। তবে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া নিয়ে শিক্ষার্থীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। হ্যাঁ, এবার যদি সুযোগ হয় তো অবশ্যই দিতে যাব। উৎসবমুখর পরিবেশটা হোক, যে একটা ভোট নিয়ে একটা যে আনন্দ থাকুক। যেহেতু ফার্স্ট টাইম ভোটার, অবশ্যই ভোট দিতে যাব। আশা করি ভোটটা হলে দেশে ওই অস্থিতিশীল পরিস্থিতিটা একটু স্থিতিশীল হবে। না, আমি যাব না, কারণ ছোটবেলা থেকেই তো এই দেশের রাজনীতির অবস্থা দেখছি, কত দুর্নীতি হচ্ছে আর কি পরিমাণ নোংরা রাজনীতি, তো আমার আসলে আগ্রহই নাই। সমাজের সকল ক্ষেত্রেই সমান অধিকারের দাবি উপেক্ষিত থাকলে ভোট কেবলই ক্ষমতা দখলের হাতিয়ার হয়ে থাকবে বলেও মনে করেন নারী ভোটাররা। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা তৃতীয় দিন পরও স্বাভাবিক হয়নি পণ্য আমদানি ও খালাস ব্যবস্থা। 2 দিনে খালাস হয় মাত্র 3টি চালান। বিমানবন্দরে পণ্য রাখার স্থান নির্ধারণে দিনভর বৈঠক করে সরকারি দপ্তরগুলো। এই অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটে C&F সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকা বিমানবন্দরে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনের সামনের মাঠে দিনভর অলস দাঁড়িয়ে শত শত কাভার্ড ভ্যান। ছিল না পণ্য পরিবহনের তারা, অথচ স্বাভাবিক দিনগুলোতে শ্বাস ফেলার সময় পান না অনেকেই। একরাশ দুশ্চিন্তা নিয়ে ডেস্কে অলস সময় কাটাতে দেখা যায় পণ্য খালাসের দায়িত্বে থাকা কর্মীদেরও। অনেকে ছোটাছুটি করেন বিভিন্ন দপ্তরে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানতেই। আপাতত তো কোনো কার্গো নামতেছে না, নামলে পরবর্তীতে দেখা যাবে। তবে এখন যদি কোনো ইনসুলিন, ভ্যাকসিন এগুলা কোলসেন শিপমেন্ট যদি থাকে, ওইগুলো এখানে নেওয়ার মতো ব্যবস্থা আছে। কিন্তু আমরা সকালে এসে দেখলাম যে শুনতেছি, মিডিয়ার মাধ্যমে শুনতেছি আজকে মাল ডেলিভারি হচ্ছে, প্রসেস হয়ে গেছে। ফিজিক্যালি এসে দেখতেছি এখানে সব বন্ধ, সবাই যার যার মতো। ওই 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 8 নম্বর গেট, 9 নম্বর গেট, যে দেখলাম ওখানে কোনো কার্যক্রম দেখতেছি না। নিজেদের পণ্য খুঁজতে অনেকেই আসেন বিমানবন্দরে। বিভিন্ন ভবনে ছোটাছুটি করেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কয়েকজন বিদেশি দায়িত্বশীল আসেন বিমানবন্দরে। আমদানি করা পণ্য দেখতে কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে যান তারা। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক করতে তৎপর ছিলেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পণ্য রাখার স্থান নির্ধারণে সিভিল এভিয়েশন সহ কয়েকটি দপ্তরে যান তারা। ফাস্ট দ্রুত ফ্যাসিলিটেশনের জন্য যেটা দরকার, যে আপনার 36 থেকে 48 ঘন্টার মধ্যে মাল রিলিজ করতে হবে, তো এটার জন্য কাস্টম সহযোগিতা করবে সেই ক্ষেত্রে, এবং বিজিএমই থেকেও আমাদের মেম্বাররা তাদের ডকুমেন্টেশনগুলো ইন অর্ডারে দিবে। সবার ভাষ্যই খুব পজিটিভ এবং সবাই এটার মধ্যে খুব আন্তরিক, এবং এই ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা
আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিবির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। আমদানি পণ্য খালাসে ৯ নম্বর গেটে প্রস্তুতি নিয়েছে কাস্টমস হাউস। এদিন এই গেট দিয়ে খালাস হয় জরুরি পণ্যের 3টি চালান। রুহুল আমিন, ৭১, ঢাকা। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে মঙ্গলবার বেলা 12টা থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন। এদিকে বিএনপি সরকার গঠন করলে সব এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 15,000 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণের পথে। সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। একজন ডাক্তারের যে সর্বনিম্ন বাজেট তাকেও 800 টাকা বেতন দিতে হয়, অথচ একজন বেসরকারি শিক্ষককে 500 টাকা ডাক্তারি চিকিৎসা ভাতা দেওয়া হয়। এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে সুফল করার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার স্কুলে আজকে 3 বছর ভৌত বিজ্ঞানের কোনো টিচার পাওয়া যায় না, তার মানে আসে না। এই কম বেতন হওয়ার কারণে তারা এই শিক্ষা পেশায় আগ্রহী না। আমরা এখানে ভুকা কর্মসূচি পর্যন্ত পালন করছি, তারপরও রাষ্ট্রযন্ত্রের কোনো টনক এখন পর্যন্ত নয় নাই। ধিক্কার জানাই। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সরকারিকরণ করা হবে। তিনি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া সংস্কার সম্ভব নয়। এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, এটি খুব ছোট্ট কথা নয়, এটা একটা কমিটমেন্ট। একটা দায়িত্বশীল দলের পক্ষ থেকে, দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া, এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে আছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখেনি। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকালকে অবস্থান নিব ঠিক 12টায়। দাবি মানা না হলে সোমবার দুপুর 12টা থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাবেন। স্বল্প সময় অবস্থান করে আবার শহীদ মিনারে ফিরবেন। রায়হান কবির, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।